হাই ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি আলামিন কবিতা ইউটিউব চ্যানেল থেকে। আলামিন, আজকে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে নিয়ে চলে এলাম বিশ্ববিখ্যাত একজন অন্যতম নাম করা ও প্রখ্যাত সায়েন্টিস্ট আলবার্ট আইনস্টাইনের লাইফ হিস্টোরি বা আত্মজীবনী। যদি আমার বলা বিশ্ববিখ্যাত একজন অন্যতম নাম করা ও প্রখ্যাত সায়েন্টিস্ট আলবার্ট আইনস্টাইনের এই লাইফ হিস্টোরি বা আত্মজীবনীটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এবং প্রচুর লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আর দেরি নয়, আমার মূল ভিডিওতে চলে যাওয়া যাক। যদি আপনি একটি 6 বছরের শিশুকে কোনো জিনিস না বুঝাতে পারেন, তাহলে আপনি নিজেই সেই জিনিসটি বুঝতে পারেননি। এরকমই কিছু একটা মনে করতেন বিশ্বের অন্যতম একজন সায়েন্টিস্ট আলবার্ট আইনস্টাইন। 1879 সালের 14ই মার্চ জার্মানির শহরে এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। জন্মানোর পর ডক্টর লক্ষ্য করেন যে তার মাথাটি তার শরীরের সাপেক্ষে বেশ বড়, যা কিনা স্বাভাবিক শিশুর মাথার থেকে কিছুটা আলাদা। স্বাভাবিক শিশুরা যেমন 1 থেকে 2 বছরের মধ্যে কথা বলতে শিখে যায়, আলবার্ট আইনস্টাইনের কথা বলা শুরু হয় জন্মের প্রায় 4 বছর পর। এমনকি শুরু তাই নয়, 9 বছর বয়স পর্যন্ত ভালোভাবে কথা বলতে পারতেন না তিনি, যা কিনা সে সময় তার মা বাবার চিন্তার এক বিশেষ কারণ হয়ে দাঁড়ায়। কথা বলতে অসুবিধা থাকার কারণে আলবার্ট আইনস্টাইনকে দেরিতে স্কুলে ভর্তি হতে হয়। ছোটবেলা থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে ভাবতে এবং ভায়োলিন বাজাতে ভীষণ ভালোবাসতেন তিনি। এ জগৎ কিভাবে চলছে এ সমস্ত জিজ্ঞাসাও তাকে আরো কৌতূহলী করে তুলেছিল। স্কুল কিছুটা কয়েদিখানার মতো মনে হতো তার মতো স্কুল এমন একটি জায়গা যেখানে কেউই মুক্ত নয়। আলবার্ট ছোটবেলা থেকে অ্যাভারেজ স্টুডেন্ট থাকলেও সায়েন্স এবং ম্যাথস তার বেশ পছন্দের সাবজেক্ট ছিল। স্কুলে টিচারদের বিভিন্ন ধরনের ক্রস কোশ্চেন করার জন্য সমস্ত টিচাররা তার উপর রেগে যেতেন। সমস্ত টিচাররা তাকে পাগল, অপদার্থ বলে হাসাহাসি করতেন। এইসব বারবার শুনে আলবার্ট আইনস্টাইনের মনে হতো যে তার বুদ্ধির বিকাশ হয়তো সত্যি সম্পন্ন হয়নি। তিনি তার অধ্যাপককে বুদ্ধির বিকাশ কিভাবে ঘটানো সম্ভব তার কারণ জিজ্ঞাসা করলে তার অধ্যাপক তাকে বলেন যে কোনো অভ্যাসই সাফল্যের মূল চাবিকাঠি। আর সেই দিন থেকে আলবার্ট আইনস্টাইন মনে মনে প্রতিজ্ঞা করেন যে তিনি তার এই ইচ্ছা শক্তির সাহায্যে একদিন সফলতা হাজির করবেন। সুইজারল্যান্ডে থাকাকালীন এক কলেজ এন্ট্রান্স এক্সামে তিনি সায়েন্স এবং ম্যাথস ছাড়া সমস্ত সাবজেক্টে ফেল করেন, কিন্তু সায়েন্স এবং ম্যাথসে সবার থেকে বেশি নাম্বার পাওয়ার জন্য তাকে কলেজে অ্যাডমিট করার সিদ্ধান্ত গ্রহণ করে কলেজ কর্তৃপক্ষ। তাই তিনি পদার্থবিদ্যা ও গণিত নিয়েই পড়াশোনা করতে আরম্ভ করেন এবং জুরিকের সুইস পলিটেকনিক বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হয়ে বিভিন্ন স্কুলে শিক্ষকতার জবে পোস্টে অ্যাপ্লাই করতে আরম্ভ করেন। কিন্তু শিক্ষকতার যোগ্যতা থাকা সত্ত্বেও প্রথম দিকে ইহুদি হওয়ার কারণে কোনো স্কুলেই চাকরি পাননি তিনি। অফিসের ক্লার্ক হওয়া থেকে শুরু হয় তার কর্মজীবন। জার্মানিতে অ্যাডলফ হিটলার আসার পর তিনি নাজি অ্যান্টিসেমিটিক আইডিয়া প্রচার করতে শুরু করেন গোটা ইউরোপে, যা ছিল সমস্ত ইহুদিদের এগেইনস্টে। ইহুদি হওয়ায় আলবার্টকে জার্মানি ছাড়তে হয়। কাজের ফাঁকে ফাঁকে আলবার্ট আইনস্টাইন বিভিন্ন জটিল গণিতের সমাধান করতেন এবং পদার্থবিদ্যার বিভিন্ন তত্ত্ব নিয়ে গবেষণা করতে আরম্ভ করেন। যে কাজের সঙ্গী হিসাবে তার ছিল না কোনো রিসার্চার বা ছিল না কোনো ল্যাবরেটরি, শুধু ছিল তার কাগজ কলম এবং তার অকল্পনীয় চিন্তা ভাবনা আর ইচ্ছা শক্তি, যা নিদর্শন স্বরূপই গোটা বিশ্বস্তকে থিওরি অফ রিলেটিভিটি
ভাই ইজিক্যাল টু এমসি স্কয়ার সমীকরণের জন্য এক নামে চেনে। 1921 সালে আলবার্ট আইনস্টাইন পদার্থবিদ্যার বিভিন্ন তথ্য এবং ফটোইলেকট্রিক ল আবিষ্কারের জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান। 1952 সালে ইসরায়েলের রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব আসলেও তিনি বলেন, আমি নিজেকে কখনো রাজনীতির জন্য তৈরি করিনি। আলবার্ট আইনস্টাইন কোনো কাজে ভুল করে কখনো আক্ষেপ করতেন না, কারণ তিনি মনে করতেন যে যে মানুষটি নিজে কখনো ভুল করেননি তিনি কখনো নতুন কিছু করার চেষ্টাই করেননি। পরবর্তীতে আমেরিকা সরকার তার ট্যালেন্টে এতটাই ভয় পেয়ে গেছিল যে তাকে লক্ষ্য রাখার জন্য নজরদারির লোক রাখার নির্দেশ জারি করা হয়েছিল, যাতে তিনি তার ট্যালেন্টের কোনো অপপ্রয়োগ বা অপব্যবহার না করতে পারেন। পরবর্তীতে তিনি নিজে তা না করলেও কিছু অসৎ লোক তার ইজিক্যাল টু এমসি স্কয়ার সমীকরণের উপর ভিত্তি করে পরমাণু বোমা আবিষ্কার করে, যার বিস্ফোরণে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারায় জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে। আলবার্ট আইনস্টাইনের স্মৃতিশক্তি কিছুটা কম হওয়ার কারণে তিনি মাঝে মাঝে রাস্তায় বেরিয়ে বাড়ি ফেরার পথ হারিয়ে ফেলতেন। এমনকি নিজের টেলিফোন নাম্বারও খেয়াল থাকতো না তার। তিনি নিজের স্বাক্ষর দেওয়ার জন্য টাকা নিতেন ঠিকই, কিন্তু সেই টাকায় তিনি আবার চ্যারিটিতে দান করতেন। অবশেষে 1955 সালের 17 এপ্রিল পিস্টনে এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি আমাদের ছেড়ে চলে গেলেও গোটা বিজ্ঞান জগৎ আজও তার থিসিস ছাড়া অচল। তিনি সবসময় মনে প্রাণে একটি কথা বিশ্বাস করতেন, যে তার মধ্যে স্পেশাল বা বিশেষ কোনো ট্যালেন্ট নেই, কিন্তু তার যে কোনো জিনিস জানার আগ্রহ ছিল প্রবল, আর তাই তাকে সবার থেকে পৃথক করেছে। অবশেষে ওনার বলা আমার প্রিয় একটি উক্তি দিয়ে আজকের এই ভিডিওটি শেষ করব। তিনি বলতেন, লার্ন ফ্রম ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল থেকে শেখো। লিভ ফর টুডে, আজকের জন্য বাঁচো। হোপ ফর টুমরো, আগামী দিনের জন্য প্রত্যাশা রাখো। দ্য ইম্পর্টেন্ট থিং ইজ, গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে এই যে নট টু স্টপ কোশ্চেনিং, কখনো প্রশ্ন করাকে থামিয়ে রেখো না।